আমন্ত্রণ সবাইকে রোড টু ডেমোক্রেসি অনুষ্ঠানে, সঙ্গে আছে ডক্টর তৌহিদুল হক। দর্শক, অনুষ্ঠানটি শুক্র থেকে রবি এই 3 দিন এই সময় RTVতে নিয়মিত সম্প্রচার হয়, দেখার আমন্ত্রণ রইল। দর্শক, শপথ গ্রহণের মধ্য দিয়ে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের দায়িত্ব পেল AMM নাসিরউদ্দিনের নেতৃত্বাধীন নতুন নির্বাচন কমিশন। নতুন সিএসি জানিয়েছেন, অবাধ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচন উপহার দিতে কমিশন প্রতিশ্রুতিবদ্ধ। নতুন নির্বাচন কমিশনকে বিএনপি স্বাগত জানালেও প্রত্যাখ্যান করেছে জাতীয় নাগরিক কমিটি। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের প্রণীত আইনের অধীনে নতুন নির্বাচন কমিশন গঠন হয়েছে অভিযোগ তুলে তারা দাবি করছে, রাজনৈতিক দলগুলোর চাপের কাছে নথি স্বীকার করে ইসি গঠন করতে বাধ্য হয়েছে অন্তর্বর্তী সরকার। এদিকে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, আগামী নির্বাচন কবে হবে তা প্রধান উপদেষ্টার পক্ষ থেকে ঘোষণা দেওয়া হবে। এ নিয়ে অন্য উপদেষ্টাদের মতামত তাদের ব্যক্তিগত। অন্যদিকে জাতির পুনর্গঠনে নির্বাচিত সরকার প্রয়োজন মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শঙ্কা করেছেন, নির্বাচন যত দেরি হবে আওয়ামী লীগের অপতৎপরতা ততই বাড়বে। এমন প্রেক্ষাপটে দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় নির্বাচন কমিশনের চ্যালেঞ্জ। আর এই বিষয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোহাম্মদ আলী তোহা, এবং আরও আছেন লন্ডন প্রবাসী সিনিয়র সাংবাদিক ও মানবাধিকার কর্মী শামসুল আলম লিটন। আপনাদের তিনজনকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনাকেও জানিয়ে রাখি, স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে আপনিও আলোচনায় অংশ নিতে পারেন। ফোন করে সম্মানিত আলোচকদের কাছে প্রশ্ন রাখতে পারেন। আপনার যে ভাবনা রয়েছে সেই ভাবনাও আপনি আমাদেরকে জানাতে পারেন। আপনাদের ফোনের অপেক্ষায় থেকে যাচ্ছে আলোচনায়। শুরুতেই মোহাম্মদ আলী তোহা, আপনার কাছে আসতে চাই যে বিএনপি এই নতুন নির্বাচন কমিশনকে তারা স্বাগত জানিয়েছে, কিন্তু শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম, আপনাদের প্ল্যাটফর্ম জাতীয় নাগরিক কমিটি সেটি প্রত্যাখ্যান করেছে। প্রত্যাখ্যানের কারণটাও তারা বলেছে যে বিগত সরকারের আইনের মধ্যে থেকে এটি করা হয়েছে এবং রাজনৈতিক দলের চাপের মুখেই অন্তর্বর্তীকালীন সরকার এটি করতে বাধ্য হয়েছে। এই জায়গাতে রাজনৈতিক দলগুলো যা ভাবছে, আপনাদের ভাবনার যে ভিন্নতা, সেটি আবার নির্বাচন কমিশনের জন্য কোনো চ্যালেঞ্জ তৈরি করবে কিনা? জি, ধন্যবাদ। আমি আমার বক্তব্যের শুরুতেই শ্রদ্ধা ভরে স্মরণ করছি আমাদের 24-এর গণ অভ্যুত্থানের সকল শহীদদের। আসলে নির্বাচন কমিশনের বর্তমান চ্যালেঞ্জ, যেটা আমরা আন্দোলনের শুরু থেকেই বলে এসেছি যে আমরা শুধুমাত্র একটা ব্যক্তির পরিবর্তন চাই না, আমরা পুরো সিস্টেমের পরিবর্তন চাই। আমরা বাংলাদেশে একজন ফ্যাসিবাদী সরকার শেখ হাসিনা ছিলেন, তাকে আমরা দেশ থেকে পালাতে বাধ্য করেছি। তার ফলে একটা সরকারের পরিবর্তন হয়েছে, কিন্তু সরকারের যে কাঠামোগত ব্যবস্থা ছিল সেটা কিন্তু পরিবর্তন হয় নাই। এই জায়গা থেকে নির্বাচন সংস্কার কমিশন যখন করা হলো, সে সময় আমাদের চিন্তাভাবনা বা আমাদের ধারণা ছিল আগে নির্বাচন ব্যবস্থাটা সংস্কার হবে। যে আইনগুলো তারা করে গিয়েছেন একক আধিপত্য বিস্তারের জন্য, সেই জায়গা থেকে নির্বাচন ব্যবস্থা সংস্কার করে তারপর দায়িত্বগুলো দেওয়া হবে। যখন সার্চ কমিটি হলো, রাজনৈতিক দলগুলো নাম প্রস্তাব করলো, তখন কি এই ধরনের কোনো বক্তব্য আপনারা মিডিয়াতে বা সরকারের সাথে কি আলোচনা হয়েছে? জি, আমরা আমাদের শিক্ষার্থীদের পক্ষ থেকে এই প্রস্তাবটা দিয়েছিলাম যে আগে নির্বাচন ব্যবস্থা সংস্কার করতে হবে, তারপর নির্বাচন কমিশন গঠন করতে হবে। এখন যখন কমিশন গঠন হয়ে গেছে, তখন এই চ্যালেঞ্জটা আরো বেশি। যদি সংস্কার করা সম্ভব না হয়, তাহলে যে কোনো রাজনৈতিক দল এসে তাদের প্রভাব প্রতিপত্তি আবার পূর্বের নেই খাটাতে পারে। সেই জায়গা থেকে একটা সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য নির্বাচন পদ্ধতি সংস্কার করতে হবে। আগের যে আইনগুলো ছিল, ফ্যাসিবাদী সরকার যে আইনগুলো করে গেছে তাদের আধিপত্য বিস্তারের জন্য, সেই আইনগুলো বাতিল করতে হবে। না, এখানে আরেকটি বিষয়, সেটি তো আপনাদের মন্তব্য তো আছে এবং সেই মন্তব্যের প্রেক্ষাপটে সরকার কি ভাববে সেটিও আমরা সময় হলে জানতে পারবো। কিন্তু প্রধান নির্বাচন কমিশন তিনি সহ আরও যে সদস্যরা যে শপথ নিলেন, শপথ নেওয়ার পরে প্রধান নির্বাচন কমিশনার যে বক্তব্য, তিনি শপথ নিয়েছেন একটি অবাধ, নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য নির্বাচন তিনি অনুষ্ঠিত করবেন এবং তিনি এক্ষেত্রে প্রতিশ্রুতিবদ্ধ। এই বক্তব্যের প্রতি অতীতের যে প্রেক্ষাপট এবং তিনি শপথ নিলেন, সামনের যে নির্বাচন, সবকিছু মিলে আপনারা কতটা আস্থা রাখতে পারছেন? আইনি প্রক্রিয়া তো আছেই, কিন্তু ব্যক্তিগত একটা বিষয়। জি, আমরা আসলে বর্তমানে যে সংস্কারগুলো হচ্ছে, বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার যে সংস্কারগুলো করছে, যে ব্যক্তিগুলোকে চেঞ্জ করে নতুন দায়িত্ব দিচ্ছে, আমরা তাদের উপর পুরোপুরি আস্থা রাখতেছি, কিন্তু আস্থার জায়গাটা যেন প্রতিফলন হয়, এটা হচ্ছে আমাদের চাওয়া। এই ধরনের আস্থা বা এই ধরনের কথা আমরা আগেও শুনেছি, আগের কমিশনও কিন্তু তাদের বক্তব্যে বলে গেছেন সুষ্ঠু এবং অবাধ নিরপেক্ষ নির্বাচন তারা প্রদান করবেন, কিন্তু তারা ব্যর্থ হয়েছেন বা রাজনৈতিক দলগুলোর চাপে সেটা অন্যদিকে প্রবাহিত হয়েছে। আমরা চাই বর্তমানে এই নতুন বাংলাদেশে, নতুন স্বাধীন বাংলাদেশে যেন এই ধরনের কোনো একক রাজনৈতিক দলগুলো দ্বারা যেন কোনো কমিশন তাদের প্রভাব প্রতিপত্তি, আগামী নির্বাচনে কি নির্বাচন কমিশনের উপরে কোনো রাজনৈতিক দলের চাপ থাকতে পারে? সেটি মনে হয় আপনারা কোনো অনুমান করতে পারছেন বা এই ধরনের কোনো? আমরা এখন পর্যন্ত অনুমান করতে পারছি যে চাপ একটা আসতেই পারে, কারণ যেভাবে
রাজনৈতিক দলগুলো বা বাংলাদেশের বৃহত্তর রাজনৈতিক দল নির্বাচন করে উঠে পড়ে লেগেছেন। আমরা শিক্ষার্থীরা রক্ত দিয়ে রক্তের বিনিময়ে নতুন স্বাধীনতা এনেছি। আমাদের যে সবকিছু পেতে হবে এমন না, রাজনৈতিক দলগুলো রাষ্ট্র পরিচালনা করবে, এটা স্বাভাবিক, পলিটিক্স একটা বড় ম্যাটার। কিন্তু সেই জায়গায় আমরা বারবার বলে আসছি যে আগে সংস্কার প্রয়োজন, সংস্কারের পর নির্বাচন। এই সংস্কারটা আগে হোক, এই সংস্কার হওয়ার সময়টুকু দিতে হবে রাজনৈতিক দলগুলোকে। যদি এই সংস্কারের সময়টুকু না দেওয়া হয় তাহলে কোনো দলের একক প্রভাব প্রতিপত্তি চলে আসতেই পারে। মোহাম্মদ আলী, তো অসংখ্য ধন্যবাদ। শহীদুল ইসলাম বাবুল ভাই আসতে চাই আপনার কাছে। আপনি শুনছিলেন তোহার বক্তব্য যে সংস্কার শেষে নির্বাচন, সেক্ষেত্রে দ্রুত না যৌক্তিক সময় নির্বাচন, সেটি নিয়ে রাজনৈতিক দলগুলো কতটা যৌক্তিক থাকতে পারছে সেটি তো প্রতিদিনের আলোচনায় আমরা শুনছি বা দেখছি, আপনাদের মন্তব্য আমরা শুনছি। প্রশ্নটি হচ্ছে যে জাতীয় নাগরিক কমিটি যে প্রত্যাখ্যান করলো এই নির্বাচন কমিশনকে, এবং সেটি তারা কারণও বলছে, এই যে প্রত্যাখ্যান করা কি আসলে কতটা চ্যালেঞ্জ তৈরি করবে, সেক্ষেত্রে আপনাদের ভাবনা কি থাকবে? আপনারা তো স্বাগত জানিয়েছেন। আসলে হয়েছে কি, শোনেন, ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে তো ভয় পায়। অনির্বাচিত সরকারের অভিজ্ঞতা আমাদের আছে, হাসিনার ফ্যাসিবাদের অভিজ্ঞতা আছে, তার সব অভিজ্ঞতাই আছে। বাংলাদেশের মানুষ দীর্ঘদিন গণতন্ত্র বঞ্চিত, গণতন্ত্রের জন্য, অধিকারের জন্য তারা বুভুক্ষ, এটা চিরন্ত। এবং এই আন্দোলনের স্পিরিটও ছিল সেটাই। শুরু হয়েছে কোটা বিরোধী আন্দোলন বা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন মূলত। তো এখন এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা নাগরিক আন্দোলন, তাদের আর একটা অংশ আমরা মনে করছি। তো তাদের প্রতিনিধি কিন্তু গভর্নমেন্ট আছে, তাদের বক্তব্য বা তাদের চলন বলন বা সরকারের সাথে তাদের সম্পর্ক কিন্তু অনেকটা স্ববিরোধী মনে হচ্ছে আমার কাছে। এই কারণে প্রফেসর ইউনূস নিজেই কবুল করেছেন যে আমি ছাত্রদের সরকার। আবার ছাত্রদের প্রতিনিধিরাও, বৈষম্য ছাত্র প্রতিনিধিরা স্বয়ং সরকারের মধ্যে আছে। তো আমি জানি না তাদের মধ্যে অনৈক্যর কোথায়, তাদের মধ্যে আস্থার সংকট আছে কিনা, বা তারা কিভাবে ভাবছে, বা প্রফেসর ইউনূস বা তার অন্য অংশরা কিভাবে ভাবছে, এখানে একটা ব্যত্যয় মনে হচ্ছে আমার কাছে, গোজামিল আপনি দেখছেন। এবং এই যে দুর্বলতা সরকারের মধ্যে, আবার আরেকটা জিনিস আপনি খেয়াল করবেন, সরকারের 6 উপদেষ্টা আপনার বিদেশে গিয়ে আমাদের এই যে ব্রিগেডিয়ার সাখাওয়াত বলছেন যে 26-এর জুলাইতে নির্বাচন, জুন জুলাইতে নির্বাচন হতে পারে। ধর্ম উপদেষ্টা একরকম বলছেন, আসিফ নজরুল সাহেব আর একরকম, সেগুলো আবার ব্যক্তিগতভাবে। আবার আজকে দেখলাম প্রধানমন্ত্রী ডিপিএস উনি বলেছেন যে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা। তার মানে কি একটা সমন্বয়হীনতা কিন্তু দেখা যাচ্ছে। তারা কেন বলছেন পরে আবার অস্বীকার করছেন, বা সরকারের পক্ষ থেকে এক অংশ থেকে এটা কিন্তু একটা লেজে গোবরের অবস্থা। আমার মনে হয় যে সরকারের সুনির্দিষ্টভাবে একজন স্পোক্স পারসন থাকার দরকার আছে, যে সরকারের কি বক্তব্য হবে রাজনীতি নিয়ে। হ্যাঁ, দপ্তর নিয়ে, মন্ত্রণালয় নিয়ে যার যা মন্ত্রণালয় সে বলবেন, কিন্তু দপ্তর নিয়ে সুনির্দিষ্টভাবে কথা বলবার জন্য একজন স্পোক্স পারসন থাকার দরকার আছে, কে কি বলবেন। তাহলে কিন্তু এই ব্যত্যয় ভুলগুলো হয় না। আর আমরা বিএনপিকে খুব অন্যায়ভাবে মিসকোট করা হচ্ছে যে বিএনপি নির্বাচন চায়। আর ভাই, নির্বাচন, রাজনৈতিক দল তো নির্বাচনই চাবে, মানুষের কাছেই তো ফিরে যাবে। এটাই তো রাজনৈতিক দল কেন চাচ্ছে বা কেন আমি নির্বাচন চাবে। কিন্তু এবারে গণঅভ্যুত্থানের মূল উদ্দেশ্য কি শুধু একটি নির্বাচন না? অভ্যুত্থানের মূল উদ্দেশ্য গণতন্ত্র, অন্যতম উদ্দেশ্য নির্বাচন। তার মধ্যে আপনি যদি এটা বলেন না 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 শোনেন, আপনি যে সুশাসন নিশ্চিত করবেন, আপনি কে সুশাসন নিশ্চিত করবার? আপনি কি চান? আপনি কি দেশের কল্যাণ রাষ্ট্র চান, সুশাসন চান, অন্যায় অনিয়ম বন্ধ চান, এভাবে ভোট চান না, এগুলো চান না, আইনের শাসন চান? সেটা কে করবে, কে নিশ্চিত করবে সেটা? আপনি তো আপনার গণতন্ত্র, রাজনৈতিক দল, সরকারই তো সেটা করতে হবে না, কে করবে? তো সরকার যদি করে বা আপনি তো সেটা ঠিক করে দিতে, সরকার যদি করে, তাহলে আপনি রাজনৈতিক দলকে কেন উপেক্ষা করছেন বা তার উপর কেন আস্থা রাখছেন না? আমার বক্তব্যটা সেই জায়গায়। হ্যাঁ, এখন ভিন্ন ধরনের আস্থা রাখা না রাখার প্রশ্নে যে আলোচনাটা আছে, যে রাজনৈতিক দলগুলো যা বলে ক্ষমতা যাওয়ার আগে ক্ষমতায় গেলে তা অনেক সময় মানে না। এই যে হাসিনার মতো পতন হয়, তাহলে সেটা তো করে না। শোনেন, আপনি সমস্যার মূলে যাচ্ছেন। আপনি বলছেন যে আপনি একেবারে বাংলাদেশকে দুধ আর মধুর নহরে প্রবাহিত করে দেবেন। কি হয়েছে আমি জানি না, দুধ আর মধুর নহরে আপনি প্রবাহিত করে দেবেন। আপনি তো আপনার কতটুকু, সামর্থ্য কতটুকু, সময় কতটুকু, আপনার মানুষের মধ্যে কিন্তু অনাস্থা, অবিশ্বাস তৈরি হচ্ছে নানান ধরনের। এই ধরনের সরকার দুর্বল হয়ে থাকে। আমাদের পার্টির পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে সময় আপনি যত নেবেন, আপনি তত আপনার লেজে গোবরে হয়ে যাবে নানান ধরনের ষড়যন্ত্র। আপনাকে মাথায় রাখতে হবে। না, লেজে গোবরে হবে কেন? আপনারা তো রাজনৈতিক দলগুলো, তো আপনারা তো বলছেন যে সরকারকে আপনারা সহযোগিতা করবেন। করছি তো। আপনাকে মনে রাখতে হবে, রাজনৈতিক দলের সরকার আর রাজনৈতিক সমর্থনের সরকার অনেক ডিফারেন্স আছে। তারা জনগণের নার্ভ কতটুকু বুঝতে পারবে, জনগণের সাথে কতটুকু কমিটমেন্ট, তাদের লিগেসি কোথায়, তাদের দায়বদ্ধতা কোথায়, তাদের জবাবদিহিতার জায়গা কোথায়, আপনি খেয়াল করবেন। আপনাকে ভাবতে হবে। কিন্তু এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আমাদের ছোট ভাইয়েরা, তাদের বয়স কম, তাদের আকাঙ্ক্ষা টিকে আছে, কিন্তু বাস্তবতাটা তো ভিন্ন। আপনাকে এখানে প্রতিবেশী একটা রাষ্ট্র পরিবর্তন করতে হলে সাহস নিয়ে মাঠে নামতে হয়, সেটি তো তারা দেখাতে পেরেছে।
তারা দেখায়। আপনারা 15 বছর ধরে ফাইট করছেন, সেটাকে আমরা এড়িয়ে যাচ্ছি না কোনোভাবে। শুনেন, আপনি বলেন, আপনি কি বলে যে ঘটক হয়ে যে আপনি নিজেই যদি বিয়ে করে ফেলতে চান তাহলে তার হবে না। 90-এর গণ আন্দোলন যারা করেছে ডাকসুর নেতৃত্বে, তারা সরকার পরিবর্তনে মূল ভূমিকা পালন করেছে, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন। তারা কি বলেছে আমাদের মতো এটা চলতে হবে, আমাদের মতো? আমাদের গণতন্ত্র কিন্তু একটা ট্র্যাকে ছিল, কিন্তু হাসিনা এই 15 বছরে 8 সালের পরে এসে সেই ট্র্যাক লেস করে দিছে, এবং সেটা আওয়ামী লীগের জন্য খুব শোচনীয় পরাজয় পরিণতি, সেটা আমরা দেখেছি। আপনাকে মনে রাখতে হবে, আপনার এই ধরনের সরকারের নানান ধরনের দুর্বলতা থাকে। আপনি দেখছেন মানুষ কিন্তু এমনিই বিরক্ত, নানান ধরনের আন্দোলন, নানান ধরনের রিক্সা শ্রমিক, কখনো কখনো আনসার, কখনো ওই কলেজের ছাত্ররা, এই কলেজের ছাত্র, ওই কলেজের ছাত্র, নির্বাচনের সমস্যাগুলো সমাধান না ওই ঘরপোড়ার মধ্যে আলো পোড়া দেওয়া একটা বক্তব্য আছে না, মনে করছে এরা দুর্বল সরকার, এদের স্ট্রেংথ কম, এদের শক্তি। সেক্ষেত্রে আমি বলছি যে বাবুল ভাই, নির্বাচন হলে কি এই সমস্যাগুলো কি সমাধান হবে? সব সমস্যার সমাধান হবে না। আপনি একটা পথ শুধু ঠিক করেন, একটা পথ। আপনি একেবারে একটা সমাজ দীর্ঘদিন যাবত একটা প্র্যাকটিসের মধ্যে রয়েছে, আপনি একদিনেই যদি আপনি বলেন যে আপনি সেটাকে একেবারে শতভাগ পরিচ্ছন্ন করে 100 ভাগ নির্বিঘ্ন করে দিবেন, একেবারে চমৎকার করে দিবেন, এটা আপনি বাতুলতা। আপনাকে ভাবতে হবে, আপনি একটা পথ ঠিক করেন যে আপনি 5 বছর পর পর মানুষ নির্দ্বিধায় নির্বিঘ্নে ভোট দিতে পারবে। 5 বছর পর পর, শুধু এই ভোট না, পরের ভোটটাও দিতে পারবে। এই ব্যবস্থা যদি আপনি ঠিক করেন, আপনি দেখবেন আপনার দেশের 60 ভাগ সমস্যার সমাধান। আমি নিশ্চিত করে বলতে, এই পরবর্তীতে আরো আলোচনা শুনবো। শামসুল আলম লিটন ভাই, আপনার সাথে এই আলোচনায় আমরা বক্তব্য শুনবো, তবে শুরুতে যে বিষয়টি নিয়ে আপনার সাথে আলোচনা শুরু করতে চাই, যে বিদেশে অবস্থান করে আপনার গত আওয়ামী লীগ সরকারের দুঃশাসন, অপশাসন, দুর্নীতি, সেই বিষয়গুলো নিয়ে আপনারা কাজ করেছেন, কথা বলেছেন নানাভাবে, সেটা লেখনের মাধ্যমে, বক্তব্যের মধ্যে দিয়ে। এগুলো করতে গিয়ে, এই যে মতামত প্রকাশ করতে গিয়েও নানা ধরনের চ্যালেঞ্জের মধ্যে তো পড়তে হয়েছে, সেটা একটু শুনে এই নির্বাচন কমিশন সংক্রান্ত আলোচনা আসতে চাই। অনেক ধন্যবাদ। আপনি অত্যন্ত সুনির্দিষ্ট ইস্যুগুলোতে যাচ্ছেন দেখে আমি খুবই আশাবাদী যে আমরা আলোচনাগুলো থেকে একটা ফ্রুটফুল কিছু পাবো। আপনি বিদেশে আমরা যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছি, গুম শুরু হওয়ার পর থেকে আমার স্পষ্ট মনে আছে, আমি 2005 সাল থেকে বিলাতে থাকি। তো গুম শুরু হওয়ার পরে আমরা মূলত বিদেশে আমাদের যে ডায়াসপোরা বেস হিউম্যান রাইটস গ্রুপগুলো সোচ্চার হতে শুরু করে। কারণ যে ইলিয়াস আলীকে তারও 20 বছর আগে ঢাকায় কোনো হামলার শিকার হওয়া অকল্পনীয় ছিল। তিনি অত্যন্ত ভাইব্রেন্ট একজন লিডার ছিলেন, স্টুডেন্ট লিডার ছিলেন। তাকে ওই সময়ের পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন কৃতি নেতা, বিএনপির মতো বৃহৎ সংগঠনের অর্গানাইজিং সেক্রেটারি এবং পার্লামেন্ট মেম্বার, তাকে গুম করে ফেলা হলো। এবং বিভিন্ন সূত্রে আমরা জানলাম যে তাকে অ্যাসিড দিয়ে জ্বালিয়ে করে দেওয়া হয়েছে, নদীতে ভাসিয়ে দেওয়া হচ্ছে। পরবর্তীতে এটার কোনোটার সত্যতা এখন পর্যন্ত পাওয়া যায়নি, হয়তো গুম কমিশন এটা বের করবে এবং বিভিন্ন তথ্য তারা অলরেডি কাজ করছেন। এরপর তো গুম খুন যেভাবে দিনের পর দিন বাড়লো, প্রাতিষ্ঠানিক রূপ পেল, এবং জামাত বিএনপি জামাত নিধনটা একটা রাষ্ট্রীয় কর্মসূচিতে পরিণত হলো। এবং বিএনপি এবং জামাত বলে, জঙ্গি বলে যে হত্যাকাণ্ডগুলো সংগঠিত হলো, এটা একটা কিলিং লাইসেন্স দেওয়া হলো পুলিশকে এবং অ্যাডমিনিস্ট্রেশনকে রিপ্রেশনের জন্য। তখন আমার মনে হয় যে এমন কোনো দেশ নাই, প্রত্যেকটি দেশে আমাদের যে ডায়াসপোরা বেস ছোটো ছোটো গ্রুপগুলো আছে তারা কাজ করতে শুরু করলো, তারা কমিউনিটিকে অ্যাওয়ার করতে শুরু করলো। এবং সর্বশেষ আমি 18 সালে যখন কোটা রিফর্ম মুভমেন্ট হয়, তখন আমরা এটাকে আরও অর্গানাইজ হতে করার চেষ্টা করলাম এবং আমরা ছাত্রদের পাশে দাঁড়ালাম। 18 সাল থেকে আমরা ইন্টারন্যাশনাল কোটা রিফর্ম আমরা একটা ফোরাম করেছি লন্ডনে। সেটি পর্যায়ক্রমে যে সড়ক মুভমেন্ট যখন হয়েছে, তখনও ওখান থেকে আমরা সর্বাত্মকভাবে তাদেরকে সাপোর্ট করার চেষ্টা করেছি। আমরা লন্ডন থেকে নিউ ইয়র্ক, অস্ট্রেলিয়া, বিভিন্ন দেশে, ফ্রান্স, তারপরে ডেনমার্ক, জার্মানি, ব্রাসেলস, প্রত্যেকটা জায়গায় আমাদের প্রায় 70টা দেশে এই মুভমেন্টগুলোর পক্ষে আমরা কাজ করেছি। এবং আপনারা ভেবেছেন একটা সময় গিয়ে পরিস্থিতি যাই হোক, কিন্তু আন্দোলনের পক্ষে সমর্থন দিতে হবে এবং কাজ করতে হবে। প্রবাসীদের যে সমর্থন, এটা চিন্তার অতীত। এটার উপরে যদি আপনি যদি ডকুমেন্টারি করেন, তাহলে আপনারা দেখবেন যে দেশে যে আওয়াজ আপনি শুনতে পাননি, সেই আওয়াজ বিদেশে হয়েছে। দেশে যে স্লোগান আপনি দেখেননি, অথবা দেশে যে স্লোগান দেখতে পারেননি, কারণ যে স্লোগান দিয়েছে তাকে তো রাতে তুলে নিয়ে যাওয়া হয়েছে, তার স্বজনদেরকে কষ্ট দেওয়া হয়েছে। যে বাবুল কতবার জেল কেটেছে, মামলা কত সংখ্যক আমার আমার মনে কাউন্ট করতে পারে কিনা সন্দেহ আছে। 200, 300, 400, 500 পৃথিবীর ইতিহাসে এরকম রিপ্রেশন। তারপরে শুরু হয়ে গেলো বিদেশের লোকদের উপর রিপ্রেশন হতে হতে, যেমন আমি ওই অ্যালায়েন্সটির, হিউম্যান রাইটস ডায়াসপোরা অর্গানাইজেশন অ্যালায়েন্সটির
আমি কনভেনর এবং গ্লোবাল স্পোক্সপারসন। আমার ভাইকে গ্রেপ্তার করে রাষ্ট্রদ্রোহিতা আমি নাকি নির্দেশ দিয়েছি সরকার উচ্ছেদ করে দেওয়ার জন্য লন্ডন থেকে। এটা 2022 ভাইকে গ্রেপ্তার করলো কি দেশ থেকে? দেশ থেকে এবং তাকে 2 মাস খাটানো হলো, জেল খাটানো হলো দেশদ্রোহিতার অভিযোগ নিয়ে, এবং এর এক অংশ আবার ডিএসএও ছিল। তারপরে তো সর্বশেষ কথাটা শুনেছেন গত বছর যে তারা বিদেশে যারা এই সমস্ত কার্যক্রমের সঙ্গে জড়িত দেশদ্রোহী কার্যক্রম কোট আনকোট, সেখানে লোকাল ওই দেশের সরকারের সঙ্গে তারা আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য চেষ্টা করলো, যদিও পশ্চিমা কোনো দেশে সম্ভব হয়নি। কিন্তু মিডল ইস্টে আমাদের অনেক ভাই এখনো অনেকে জেলে আছে। আমি দুবাইতে যে প্রধান উপদেষ্টার অনুরোধে 40-42 জনকে মুক্তি দিয়েছে, কিন্তু আরো 50 জন আছে তাদের ব্যাপারে কিন্তু আমাদের দৃষ্টি নেই, কারণ তারা 5 তারিখে মিষ্টি বিতরণ করেছে। এখন ওটা তো নিউজে ভালো মতো আসেনি, যার ফলে ওই গ্রুপটা কিন্তু সেক্ষেত্রে আপনার আলোচনার সূত্র ধরে বলতে চাই, এভাবে যারা এখনো কারাগারে আছেন বিভিন্ন দেশে, সেক্ষেত্রে সম্মানিত প্রধান উপদেষ্টা কিংবা তার সরকার নজর দিবেন এবং দ্রুত ব্যবস্থা গ্রহণ করবেন সেই সংশ্লিষ্ট দেশের সরকারের সাথে আলোচনা করে। শামসুল আলম লিটন ভাই, আরেকটি প্রশ্ন, এই যখন শুরুর দিকের মানুষের অধিকার ন্যায্যতার ভিত্তিতে কথা বলতে গিয়ে কী ধরনের অবস্থার মুখোমুখি হতে হচ্ছে সেটি তো বললেন, এখন এই নির্বাচন কমিশনের যে গঠন, সেক্ষেত্রে বিএনপির যে মন্তব্য স্বাগত জানানো, শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম, জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে যে মন্তব্য, এটি কি আমাদের দেশের বাস্তবতা যদি বলি, সেটা নির্বাচন কমিশনের জন্য কি আসলে একটা চ্যালেঞ্জ তৈরি করবে তার জনগণের মধ্যে তার কর্মকাণ্ডের স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করার প্রসঙ্গে? আমি ঠিক আছে, নির্বাচন কমিশন প্রশ্নে খুব সংক্ষেপে বলবো, কিন্তু আরেকটি ঘটনা, বাংলাদেশ হিন্দু কাউন্সিল, আপনি আগের কথাটি বলছেন, দেখুন আমরা কিন্তু থেমে নেই। বিজয়ের পরে যে ব্যাপারগুলো নিয়ে বাইরে কাজ করার কথা, আমরা সেই কাজগুলো করছি। বাংলাদেশ হিন্দু অ্যাসোসিয়েশন নামে একটা ভুইফোর সংগঠন, এই অর্গানাইজেশনের নাম আমরা কখনো শুনিনি। হাউস অফ কমন্সে তারা লন্ডনে একটা সেমিনার করেছে, অনেকটা গোপনে, কারণ হাইকমিশনের নাম সেখানে দেখেছি। হাইকমিশনের সঙ্গে যোগাযোগ করার পর তিনি বলেছেন যে তিনি জানেনই না তার নাম যে ব্যবহার করা হচ্ছে। সঙ্গে সঙ্গে আমরা ব্যবস্থা নিয়েছি এবং তিনি অফিসিয়ালি স্পিকারকে এবং সে এমপি যিনি আয়োজন করেছেন। পরে আমরা আমাদের যে অর্গানাইজেশনটি আছে জিবিএইচআর, অর্থাৎ অ্যালায়েন্সটি হিউম্যান রাইটস গ্রুপের অ্যালায়েন্স, সেখান থেকে আমাদের সলিসিটার, আমি আবার পেশাগতভাবে সলিসিটার অ্যাসোসিয়েশন যেটি, সেটা থেকে এবং হাই কমিশন থেকে স্পিকারের কাছে জানতে চাওয়া হয়েছে এর ব্যাখ্যা, এবং ওই এমপিকে স্পিকারের মাধ্যমে তদন্তের আওতায় নিয়ে আসার জন্য। যদিও ওই এমপি যিনি আয়োজন করেছেন তিনি রেইপের দায়ে 4 বছর পার্লামেন্ট থেকে বহিষ্কৃত ছিলেন। বাংলাদেশ হিন্দু অ্যাসোসিয়েশন নামে এই অর্গানাইজেশনটি তাকে ব্যবহার করেছে এবং তারা সেখানে দাবি করেছে 2000 ডোসিয়ার 2000 ডকুমেন্ট তারা দিয়েছে। এবং আমরা 3 এম্বাসি, আমাদের যে ডায়াসপোরা গ্রুপ এবং ব্যারিস্টার অ্যাসোসিয়েশন থেকে তাদেরকে জানতে চাওয়া হচ্ছে, আজকে 4 সপ্তাহ হয়ে গেল তারা সেটি দেয়নি। সুতরাং আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচিত এই ব্যাপারগুলো নিয়ে অবশ্যই স্টার্ন অ্যাকশন নেওয়া, এবং সেখানে 2টি ঘটনা যদি সঠিক হয়ে থাকে, যদি তারা দিয়ে থাকে, তাহলে সেটাকে অ্যাড্রেস করা, আর বাকিগুলোর ব্যাপারে প্রকাশ করে দেওয়া। আর নির্বাচন কমিশনের ব্যাপারে এটা নিয়ে আমরা তাহলে পরবর্তী পর্যায়ে আপনার আলোচনা শুনছি। এই পর্যায়ে অসংখ্য ধন্যবাদ শামসুল আলম লিটন ভাই। মোহাম্মদ আলী তো আসতে চাই, যেটা আমাদের শহীদুল ইসলাম বাবুল ভাই বললেন যে আসলে শিক্ষার্থীদের জাতীয় নাগরিক কমিটি বৈষম্যবিরোধী যে প্ল্যাটফর্ম যেটি রয়েছে, সেই প্ল্যাটফর্মের যারা নেতৃত্বের পর্যায়ে আছেন বা প্ল্যাটফর্মের সাথে সরকারের কোনো অনৈক্য, দূরত্ব, এই ধরনের কোনো অবস্থান কি আছে, নাকি আগের মতোই একটা সম্পর্ক, সেখানে অটুট অবস্থা, আলাপ আলোচনার সেই পরিবেশ সেটি কি আছে, নাকি বাবুল ভাই যেটি বললেন সেটাই সেই দূরত্বের প্রসঙ্গ, অনৈক্যের প্রশ্ন, কোনটা বড় হয়ে দেখা দিচ্ছে? না, আসলে সরকারের সাথে ওইভাবে কোনো দূরত্ব বা মতনৈক্য এখনো সৃষ্টি হয় নাই। আমরা বলেছি যে আন্দোলন পরবর্তী সময়ে আমরা সবসময় মাঠে থাকবো না, বা আমাদের কাজ সবসময় আন্দোলন সংগ্রাম করা না। আমরা পড়াশোনায় ফিরে যেতে চাই এবং আমরা স্টুডেন্টরা আমরা আমাদের কেরিয়ারের দিকে মুভ করতে চাই। সেই জায়গা থেকে আমরা সরকারের যে কোনো কাজে সহযোগিতা করব এবং সরকারকে পর্যবেক্ষণ করব, এটা আমাদের অবস্থান ছিল। সেই জায়গা থেকে সরকারের বিভিন্ন কাজে সাধারণ মানুষ যেমন কিছু কিছু কাজে অসন্তোষ, আমরাও শিক্ষার্থী সমাজ যে বিপ্লবের যে স্পিড ধারণ করে আমরা আন্দোলন করেছিলাম এবং আন্দোলন পরবর্তী সরকারের যে স্পিড হওয়ার কথা ছিল, সেই জায়গা থেকে আমরাও কিছু কিছু বিষয়ে একটু অসন্তোষ, সেই বিষয়গুলোতে আমরা তাদেরকে সেটা কি অসন্তোষটা প্রকাশ করার মধ্যেই আপনারা কি সীমিত থাকবেন? না, আমরা শুধু অসন্তোষ প্রকাশ করছি না, অসন্তোষটা সমাধানের পথটাও দেখিয়ে দিচ্ছি যে আমরা পরামর্শ প্রদান করতেছি, সেভাবে তিনি সমাধান করবেন। যেমন ধরেন প্রধান উপদেষ্টা সেদিন যে বক্তব্যটা দিয়েছেন যে রাজনৈতিক দলগুলো না চাইলে আমরা কোনো সংস্কার করতে পারি না, এই বক্তব্যের আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি, কারণ এটা অ্যাকসেপ্টেবল না। রাজনৈতিক দলগুলোকে তাকে ওই অবস্থানে নিয়ে আসেন নাই,
ছাত্র সমাজের রক্তের উপর দিয়ে তিনি এসে প্রধান উপদেষ্টা হয়েছেন। রাজনৈতিক মহল বা ছাত্র জনতা একসাথে আন্দোলন করেছে, ঠিক আছে, কিন্তু ছাত্র সমাজের একসাথে আন্দোলন করলে অবদান থাকবে না কেন? ছাত্র সমাজ আগে এসেছেন, তারা তো 15 বছর ধরে আন্দোলন করেছেন, কিন্তু আন্দোলনের সাকসেসটা তো ওইভাবে আসে নাই। এবার ছাত্র সমাজের আন্দোলনের ফলে এই সফলতা এসেছে। আপনাদের হাত ধরে সফলতা এসেছে। জি, আচ্ছা, এই জায়গা থেকে ছাত্র সমাজের যে চাওয়াগুলো শুধুমাত্র রাজনৈতিক দলগুলো তাদের চাওয়াটা প্রকাশ করবে আর সরকার সেটা মেনে নেবে, ছাত্র সমাজ বা ইয়াংদের একটা পার্টিসিপেশন নতুন রাষ্ট্র পুনর্গঠনে সেই জায়গাটা তো দিতে হবে। বাংলাদেশের বাস্তবতা মোহাম্মদ আলী তোয়া, যে বাংলাদেশের বাস্তবতা রাজনৈতিক দলগুলোর সহযোগিতা বা সমর্থন ছাড়া যে কোনো ধরনের সরকার পরিচালনা হওয়া সেটি কি মানে অনেক কঠিন না? হ্যাঁ, সেটা অবশ্যই কঠিন। আমরা চাই যে রাজনৈতিক দলগুলো সহযোগিতা করুক সরকারকে এবং সংস্কারগুলো সঠিকভাবে হোক। সংস্কার শেষে তারা যেটা চান নির্বাচন এবং নির্বাচন পদ্ধতির মাধ্যম দিয়ে যে কোনো একটা রাজনৈতিক দল ক্ষমতায় আসবেন বা সকলে মিলে ক্ষমতায় আসবেন, যেটাই হোক না কেন আগে সরকারকে সহযোগিতা করে আমাদের যে সংস্কারগুলো খুবই জরুরি প্রয়োজন সেই জায়গাগুলো আগে ঠিক করা হোক। নইলে একটা কাঠামোগত ব্যবস্থার যদি পরিবর্তন না হয় তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ আসলে গত 15 বছর ধরে যে ফ্যাসিবাদী সরকারের আমল চলে এসেছে সেটা যে 50 বছর পর হবে না তার কোনো গ্যারান্টি নেই। সেই প্রসঙ্গে আরেকটু ছোট্ট করে শুনতে চাই যে বিএনপির যে বক্তব্য, নিশ্চয়ই সেটি আপনিও খেয়াল করেছেন, যে সংস্কারগুলো একটি গ্রহণযোগ্য নির্বাচনের সাথে সম্পর্কিত বা জড়িত, সেই সংস্কারগুলো বা মৌলিক সংস্কারগুলো শেষ করে দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের প্রত্যাশা তারা করছেন। এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলছেন যে নির্বাচন দিতে যত দেরি হবে আওয়ামী লীগের অপতৎপরতা তত বাড়বে। তা সেই প্রসঙ্গে আপনারা কতটা সতর্ক? শুধু আওয়ামী লীগ না তো, মানে আরো বহিঃশত্রু আছে। জি, আওয়ামী লীগের তৎপরতার বিষয়ে আমি যদি বলি তাহলে দ্রুত নির্বাচন হলে আওয়ামী লীগের তৎপরতা থাকবে না, তারা বক্তব্য দিচ্ছেন। আবার আওয়ামী লীগের পুনর্বাসন কিন্তু তাদের মাধ্যম দিয়েই হচ্ছে। তাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যখন বললেন যে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করুক, আমাদের কোনো আপত্তি নেই, বা তারা অংশগ্রহণ করাতে চান, এই জায়গা থেকে আওয়ামী লীগ গত 15 বছর ধরে যে ধরনের ফ্যাসিবাদী আমল কায়েম করে গিয়েছেন সেই জায়গা থেকে তাদের অন্তত আগামী 2 টার্ম নির্বাচনে অংশগ্রহণ করাই উচিত না বা করতে দেওয়া উচিত না। আপনার কাছে কি মনে হয় সকল রাজনৈতিক দল এই প্রসঙ্গে একমত হবে? এই প্রসঙ্গে সকল রাজনৈতিক দলগুলোর একমত হওয়া প্রয়োজন। অসংখ্য ধন্যবাদ। তার আলোচনা শুনবো শহীদুল ইসলাম বাবুল ভাই। শোনেন, আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না সেটা মানে আমাদের দলের পক্ষ থেকে পরিষ্কারভাবে বলা হয়েছে যে নিষিদ্ধ করা না করা এই দায়িত্ব তো কোনো রাজনৈতিক দলের। এটা প্রতিপক্ষ রাজনৈতিক দল নিষিদ্ধ হবে, প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল তাকে আমি নিষিদ্ধ করব, এই দায় বিএনপির উপরে না দিয়ে এটা সরকারের উপরে বা বৈষম্যদের ছাত্ররা যেটা করেছে আমরা সেটার সাথে একেবারে মানে যুদ্ধ ঘোষণা করেছি। আমরা এটা বলেছি কারণ বিগত দিনের যে হিস্ট্রি, আপনি কাউকে আইন করে প্রশাসনিক আদেশে আপনি নিষিদ্ধ করলে সেটার ফল ভালো হয় না, সেটা মানুষ গ্রহণ করে না বা উল্টা রিয়াকশন হয়ে যায়। হ্যাঁ, তারা বলেছে তারা আমাদের ছোট ভাই, বয়স তাদের কম, তাদের রাজনৈতিক ব্যাখ্যা বিশ্লেষণ বিপ্লব করা যেমন এক জিনিস, রক্ত দেওয়া, জীবন দেওয়া, কিন্তু দূরদর্শী রাজনৈতিক চিন্তা বা রাজনীতির ইতিহাস অন্য রকমের আছে আমাদের সমাজে। আপনি এখন যদি বলেন বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় তাহলে এটা কি মায়ের চাই মাসির দরদ বেশি না, এরকম একটা ব্যাপার না। কারণ আওয়ামী লীগের টার্গেট হলো বিএনপিকে নিশ্চিহ্ন করা, বিএনপিকে ভাঙা, বিএনপিকে গুম করা, বিএনপির চেয়ারপারসন। গত সরকারের মন্ত্রী এখন দেশের বাইরে আছেন, বাইরে গিয়েছেন, যেভাবে হোক সেটা বাইরে তো গিয়েছেন, তাদের কেউ কেউ বলছেন যে গণতন্ত্র পুনরুদ্ধারের প্রশ্নে বিএনপির সাথে আওয়ামী লীগ কাজ করতে চায়। এটি কোন আশ্বাস বা বিশ্বাসে বলছেন? শোনেন, আপনি আমার সাথে প্রেম করতে চান, আমি আপনার সাথে প্রেম কতটুকু করব, আদৌ করব কিনা সেটা তো আমার ব্যাপার। ওই যে কি বলে ওই সুচিত্রা, কি ওই ইন্ডিয়ান নায়িকা সুচিত্রা সেনের সিনেমা দেখে দেখে তো সারা রাত মানুষ ঘুম হারাম করেছে। তো সুচিত্রা সেন কি সেটা জানে বা তার কোনো কিছু এসে গিয়েছে? বলতে পারেন আপনি, এখন আপনার বোধোদয় হয়েছে, হ্যাঁ আপনি সেটা বলতেই পারেন। এটা তো আমার বক্তব্য না। আমার বক্তব্য কি, আমরা আওয়ামী লীগের বিচার চাই। আমরা বলেছি যে এটা জুডিশিয়াল প্রসেসের মধ্য দিয়ে হলে ভালো, বা এটা জনগণের একটা ইসের মধ্য দিয়ে হলে সেটা সাস্টেইনেবল হয়, না হলে এটাকে মানুষ ওইভাবে গ্রহণ করে না। হ্যাঁ, সেটাই আমাদের বক্তব্য। শোনেন, জুডিশিয়াল প্রসেসের মধ্য দিয়ে হলো সেখানে আপনাদের সহযোগিতা থাকবে? হ্যাঁ, কেন নয়। আওয়ামী লীগ যদি যারা, শোনেন, এটাকে আপনি এইভাবে কেন দেখছেন? নিষিদ্ধ করে কবে কে কোথায় সফলতা অর্জন করেছে? এর তো ফল ভালো হয়নি। হ্যাঁ, জামাতকে নিষিদ্ধ করেনি। আপনি একটা সুন্দর নির্বাচনের, আমি বিশ্বাস করি কম্বলের লোম বাঁচলে আর আওয়ামী লীগ থাকে না। হ্যাঁ, আওয়ামী লীগের ফ্রম টপ টু বটম আপনি বিচারটাকে কেন আপনি গুরুত্ব দিচ্ছেন না? সেই প্রক্রিয়ার মধ্যে কেন যাচ্ছেন না, বা সেই তৎপরতা কেন নাই? এখানে কেন গাফিলতা? এই বিষয় নিয়ে ছাত্র সমাজ কেন তৎপর হচ্ছে না আসল জায়গায় আপনি হাত না দিয়ে? বরং শোনেন,
এই নানান ধরনের, এই যে আপনি বলছেন নির্বাচন দেরি বা বিএনপিকে মিসকোট করছেন যে বিএনপি ক্ষমতার লাগে পাগল হয়ে গেছে, বিষয়টা সেটা না। আপনাকে নিবিড়ভাবে চিন্তা করতে হবে ভারতের ভূমিকা কি। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসেছে, তিনি কি বলেছেন বাংলাদেশের সংখ্যালঘু নিয়ে, তৎপরতা নিয়ে, বা ইন্ডিয়ান গভর্নমেন্টের কি চেতনা, তারা ভিসা বন্ধ করে দিয়েছে এখানে, তারা কি বসে থাকবে? আপনার এই দুর্বলতার মধ্য দিয়ে তারা তাদের অ্যাক্ট করবে না যতক্ষণ পর্যন্ত একটা নির্বাচিত দলীয় সরকার, রাজনৈতিক সরকার ক্ষমতায়, ততক্ষণ পর্যন্ত এটা সাস্টেন। এই যে দেখেন না গড়পড়ার মধ্যে আলোপড়ার মধ্যে প্রত্যেক দিন একটা আন্দোলন, ঢাকা শহরের মানুষকে অস্থিতিশীল শুরু করে দেওয়া, গভর্নমেন্টের অ্যাক্ট নাই, ভূমিকা নাই, তৎপরতা নাই, বা সেরকম শক্তি সামর্থ্য নাই। এটা তো একটা অ্যালার্মিং আমার জন্য। তার মানে কি এই বাবুল ভাই যে আওয়ামী লীগ নির্বাচন এবং ভারতের সাথে সম্পর্ক, এই ব্যাপারগুলোকে নানাভাবে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করেছে, আপনারা কি আগামী দিনের রাজনৈতিক স্থিতিশীলতার প্রশ্নে ভারতকেই গুরুত্ব দিচ্ছেন? কেন ভারতকে আমরা গুরুত্ব দিচ্ছি? ভারতকে আপনি অস্বীকার করবেন কিভাবে? আমার 4 দিক দিয়ে ভারতের একটা বাস্তবতা, হ্যাঁ, সেই হিসাব আপনার করতে হবে না, বুঝতে হবে না। আপনি ভারতের সাথে যুদ্ধ ঘোষণা করে দিবেন? ভারত, হ্যাঁ, বিগত দিনে হাসিনা যেটা করেছে একেবারে জি হুজুর, মোদির আর কলোনি বানাই ফেলছে বাংলাদেশকে, সেই বাস্তবতা আমরা কেন মেনে নেব? আমাদের যেগুলো অমীমাংসিত আছে সেই বিষয়ে আমরা আওয়াজ তুলবো, সেই বিষয়ে আমরা দাবি করব, সেই বিষয়ে আমরা প্রতিবাদ করব। প্রফেসর ইউনূস যেটা ন্যায্যতার ভিত্তিতে লড়াইটা আপনারা করতে পারবেন কিনা সেটা অনেকের প্রশ্ন। পাপেট গভর্নমেন্ট তারা বসিয়ে রাখবে, তাদের একটা স্বপ্নভঙ্গ হয়ে গেছে হাসিনা চলে যাবার পরে, সেই বাস্তবতা তো মেনে নেয়। তার মানে আমি এই না ভারতের সাথে আমাকে যুদ্ধ ঘোষণা করে দিতে হবে। আপনাকে প্র্যাকটিক্যাল বাস্তবতাও সবকিছু চিন্তা করতে হবে, চেক অ্যান্ড ব্যালেন্স, কূটনীতি কি হবে সেটাও আপনাকে বুঝতে হবে। সেই জন্য আপনি জাতি রাষ্ট্র হিসেবে এই সময়টা কিন্তু খুব ক্রিটিক্যাল সময়, এই কথাটা আপনাকে মাথায় রাখতে হবে। এখন এই সময়টা নানান ধরনের স্পেকুলেশন আছে। এখন কেউ কেউ যদি বলে এইভাবে ব্যাখ্যা করছে, এই যে নাগরিক আন্দোলন যে বক্তব্য দিচ্ছে, যে যতক্ষণ পর্যন্ত আপনি রাজনৈতিক দল না করবেন বা শক্তিশালী না হবে, নির্বাচনে অংশগ্রহণ না করতে পারবেন, সেই সুবিধা অর্জন না করতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনি নির্বাচন আপনি দিবেন না, দিতে চান না। এরকম স্পেকুলেশন হতে, একটু আগে একটা আলোচনায় গেলাম, সেখানে একজন সাংবাদিকই বললেন যে সেরকম চিন্তাও তো আছে। আমি চিন্তা করি ছাত্ররা আমাদেরকে সূর্য সন্তান, তারা আমাদের বিজয় এনে দিয়েছে, ফ্যাসিবাদ থেকে মুক্ত করে তারা আবার কিং মেকার হয়ে থাক, তারা আবার ওই কিং পার্টি না হোক। এবং যদি হতে হয় তাহলে ছাত্রদের মধ্যে যারা আছে সরকারে, তারা বেরিয়ে আসুক, লেভেল প্লেইং ফিল্ড হোক। আমরা তো চাই ও অনেক অনেক রাজনৈতিক দল হোক, বিকশিত হোক, উন্মুক্ত ময়দান, সকলে আমরা প্রতিনিধিত্ব করি। তারা যে ছাত্র সমাজের কথা বলছে, তারা যে ভালো ভালো কথা বলছে, তারা আমাদের সংস্কার করে দিবে, তারা আমাদের উন্নয়ন করে দিবে, তারা ফ্যাসিবাদ আসতে দিবে না, এটা তো আমাদেরও বক্তব্য। তাদের এই বক্তব্য যদি মানুষ গ্রহণ করে তাহলে তারাও তো একটা লড়াইটা মাথায় হোক, লড়াইটা মাথায় হোক। সৈয়দ ইসলাম বলবো, অসংখ্য ধন্যবাদ। শামসুল আলম লিটন ভাই, প্রশ্নটি রেখে যায়, যে প্রশ্ন শুরুর দিকে ছিল, দ্বিতীয় প্রশ্ন সেটি আসলে নির্বাচন কমিশনকে কোনো রাজনৈতিক দল স্বাগত জানানো, কোনো শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম থেকে সেটি প্রত্যাখ্যান করা, আইনগত প্রক্রিয়া কিভাবে হচ্ছে সেই প্রসঙ্গটিকে সামনে, এটি সাধারণ মানুষের বা ভোটারদের মধ্যে নির্বাচন কমিশনের সম্পর্কে আস্থা, স্বচ্ছতা তৈরির প্রশ্নে কোনো চ্যালেঞ্জ তৈরি করবে কিনা, এই প্রশ্নটি আপনার কাছে রেখে গেলাম। বিরতি থেকে ফিরে এসে শুনবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন রোড টু ডেমোক্রেসি অনুষ্ঠান। নিশ্চিত ছোট্ট বিরতি, সঙ্গী থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত রোড টু ডেমোক্রেসি অনুষ্ঠানে। সঙ্গে আছে ডক্টর তৌহিদুল হক। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করছি, নির্বাচন কমিশনের চ্যালেঞ্জ, যে প্রশ্নটি শামসুল আলম লিটন ভাই আপনার কাছে রেখে যাওয়া, এই যে কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে স্বাগত জানানো, কেউ আবার প্রত্যাখ্যান করছে, সেটি ভোটার বা মানুষের মধ্যে নির্বাচন কমিশনের স্বচ্ছতা কিংবা গ্রহণযোগ্যতা তৈরি করতে কোনো চ্যালেঞ্জ সৃষ্টি করবে কিনা? এক কথায় উত্তর হচ্ছে আংশিক করতে পারে, কিছুটা ক্ষত তৈরি করতে পারে। কারণ এই সরকার হচ্ছে জনতার সরকার। কেউ যদি বিপ্লব অথবা গণঅভ্যুত্থান ইত্যাদি নানা তকমা দিতে পারেন, বাট এটাকে আমি যদি জনতার সরকার বলি, তাহলে জনতার নির্বাচন কমিশন, যে কমিশন এ টু জেড সকল মানুষের ভোটাধিকার নিশ্চিত করবে, ভোট যাতে শান্তিপূর্ণভাবে দিতে পারে। দেশের ভিতরে যে ভোটাররা আছে, বাইরে যে 1.5 কোটি মানুষের প্রায় 80-90 ভাগ ভোটার আছে, তাদের ভোটাধিকার নাই 53 বছরে। এখানে একটা বৈষম্য আছে, সুতরাং বৈষম্য বিরোধী এবং বিভিন্ন রাজনৈতিক দল নিশ্চয়ই এই দিকটায় নজর দেবেন। এই নির্বাচন কমিশনও এবার দেশে বিদেশে সর্বত্র যাতে ভোট দেওয়ার ব্যবস্থা করতে পারেন। কিন্তু জাতীয় নাগরিক কমিটি, যেটি বৈষম্য বিরোধী ছাত্র সমাজেরই একটি উদ্যোগ অথবা আমি যদি বলি একটা প্ল্যাটফর্ম, তাহলে সেখান থেকে দেওয়াটা একটু স্ববিরোধিতা। এটা বাবুল অত্যন্ত যথার্থ বলেছেন। তাহলে ওখানে মন্ত্রী পরিষদে আছেন তাদের প্রতিনিধি এবং উইথ ডিউ রেসপেক্টই আছেন, তাহলে তাদেরই আরেকটি প্ল্যাটফর্ম হচ্ছে জাতীয় নাগরিক কমিটি। এবং খুব স্বাভাবিকভাবেই দেখা যাচ্ছে তারা অত্যন্ত সিরিয়াসলি বিষয়গুলো নিয়ে কাজ করছেন এবং তারা রাজনৈতিক দল হওয়ারও অধিকার রাখেন, কারণ তাদের সকলেরই বয়স 18 বছরের উপরে। এখন তারা কিন্তু এটা বিরোধিতা করেছেন এবং বলেছেন
বিগত সরকারের রেখে যাওয়া সংবিধান, এটা বিগত সরকারের খায়রুল সংবিধান। খায়রুল সংবিধানে দেশ চলছে, আমি স্পষ্ট ভাষায় বলছি। এই খায়রুল সংবিধানে এই সরকার শপথ নিয়েছে এবং খায়রুল সংবিধানকে রক্ষার জন্য আমি একটা অনেকের কান্না দেখতে পাচ্ছি, এটা খুবই দুঃখজনক। এই খায়রুল সংবিধানকে 6 তারিখ সকালবেলায় পুঁতে ফেলা দরকার ছিল এবং প্রোক্লেমেশনের মাধ্যমে একটা প্রোক্লেমেশনের মাধ্যমে দেশ শাসন করা দরকার ছিল। কারণটা কি, ব্রিটেনের মতো দেশ যদি 400 বছর সংবিধান ছাড়া চলতে পারে, সংবিধান ব্যাপার না, ক্রিমিনাল জাস্টিস সিস্টেম ব্যাপার, সিআরপিসি ইন প্লেস, এভরিথিং ইজ ইন প্লেস, আইনের শাসনের জন্য যা দরকার সেটা ইন প্লেস। আমার তো এখন সংসদ নাই, আমাদের সংবিধান বা আইন কানুনের ব্যাপারে সবচেয়ে বড় প্রশ্ন হলো না মানার প্রশ্ন। এই জায়গাটা নিশ্চিত করা যাবে এখানে সমন্বয়ের সংকট, কনফিডেন্সের সংকট। কারণ হচ্ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতন্ত্র এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানের সবচেয়ে মূল জিনিসটি হচ্ছে সমন্বয়, আলাপ আলোচনার সংস্কৃতি। পৃথিবীতে আলাপ আলোচনা না করে কোথাও গণতন্ত্র হয়েছে, গণতন্ত্র তো এক হাতের কোনো ব্যাপার না। এক হাত হচ্ছে উত্তর কোরিয়ার গণতন্ত্র এবং শেখ হাসিনার গণতন্ত্র ছিল, সবাই ওনার বন্দনা করবেন, সেটার কবর রচনা করা হয়েছে। তারপরে যে খায়রুল সংবিধানের আওতায় থাকার কারণে আজকে এই সব বিতর্ক হচ্ছে। কিন্তু আলাপ আলোচনার প্রসঙ্গ অবশ্যই গণতন্ত্রের একটা বিউটি, সবচেয়ে কার্যকরী বিউটি হিসাবেই আমরা জানি, সেটাই আপনারা বলছেন বলবেন। কিন্তু প্রশ্ন হলো বাংলাদেশের বাস্তবতায় আলাপ করলে যার সাথে আলাপ হয় তিনি নিজেকে অনেক বড় মনে করেন, যার সাথে আলাপ হয় না তিনি নিজেকে একেবারে তলানিতে মনে করেন। যে এই বাস্তবতা থেকেও বা সরকার কি করতে পারে? না, এখানে মূলত এভরিথিং ইজ ইকুয়াল বাট এভরিথিং ইজ নট। আপনি রাজনৈতিক দল বলতে আমরা রেজিস্টার্ড যদি 80টা দল থেকে থাকে, তারা সকলেই গুরুত্বপূর্ণ, তাদের ছোট দলটিও একসময় ক্ষমতায় আসতে পারে। কিন্তু বর্তমান বাস্তবিকতায় যে প্রধান রাজনৈতিক দলগুলো আছে এবং প্রধান স্টেক হোল্ডার্স আছে, আমি যদি বলি জাতীয় নাগরিক কমিটি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, প্রধান রাজনৈতিক দল সবচেয়ে বড় যেটি বিএনপি, তারপরে জামাত ইসলাম আছে, অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা রাজনৈতিক দল। তারপরে আপনি বামদের মধ্যে ধরুন মান্না ভাই, দল ছোট হতে পারে কিন্তু অত্যন্ত স্কিল অভিজ্ঞ একজন মানুষ। তারপরে গণতান্ত্রিক গণ অধিকার পরিষদ, নূরদের একটা সে ডাকসুর ভিপি ছিল, সেই এই কোটা বিরোধী আন্দোলনের এটারই ফসল। আমি মনে করি এখান থেকে আমরা অনেক লিডারশিপ, অনেক কিছু, তাদের সঙ্গে আলোচনা, এই আলোচনার মধ্য দিয়ে আপনি কিন্তু একটা ইয়েতে যেতে পারেন এবং এই আলোচনাটা না থাকার কারণে এই আলোচনার ক্ষেত্রে আপনি যথার্থই বলেছেন, সেই আলোচনার ক্ষেত্রে সরকারের সাথে যত দফায় আলোচনা হয়েছে, রাজনৈতিক দলগুলো বা এই শিক্ষার্থীদের যে প্ল্যাটফর্ম থেকে সরকারের কাছে নানাভাবে তারা প্রস্তাবগুলো লিখিত আকারে উপস্থাপন করেছে। আবার রাজনৈতিক দলগুলো আলাপ আলোচনা শেষ করে গণমাধ্যমকে বলছে যে আলোচনা খুব ফলপ্রসূ হয়েছে, আবার তার কিছুদিন পরে বলে তারা যা বলছে সেটা সরকার শুনছে না বা মানছে না। শুনুন, 2 দফা আলোচনা হয়েছে। প্রথম দফা আলোচনার প্রধান অথবা মুখ্য বিষয় ছিল 15ই আগস্ট নিয়ে কি করা যাবে। দ্বিতীয় দফা আলোচনার মুখ্য বিষয় ছিল পূজা নিয়ে কি করা যাবে। 15ই আগস্ট নিয়ে আলোচনার একেবারেই অর্থহীন, কারণ অন্তর্বর্তীকালীন অথবা কোনো ইন্টারিম সরকার কখনো কোনো দলের রাজনৈতিক কর্মসূচি, রাজনৈতিক দিবসকে ফলো আপ করতে পারে না। যথেষ্ট ইনস্টেন্স ছিল, একটা সার্কুলার, 1 লাইনের। এবং এই আমার চেয়ে অনেক অভিজ্ঞ, আমি 3 বছর সরকারি চাকরি করেছি কন্ট্রাক্টে, 30 বছর চাকরি করেছে অনেকে ছিল, বুদ্ধি দেওয়ার মতো বছর লোক ছিল। এটার জন্য সকল রাজনৈতিক দলের ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করেছে। এটা যারা করেছে তারা অন্যায় করেছে, তারা ডক্টর ইউনূসকে অপব্যবহার করেছে। দ্বিতীয়ত আসুন, পূজা নিয়ে এত আলোচনা হবে কেন? এটা জনতার সরকার, জনগণ পাহারা দিবে। বিএনপি, জামাত, ছাত্ররা যেভাবে রাতের বেলা পাহারা দিয়ে করেছে, এটার জন্য সব রাজনৈতিক দলের মিটিং করতে হবে? এটার জন্য তো একটা জাস্ট ওই যে একটা উদ্যোগই যথেষ্ট। এখানে বরং আগামী 2 বছরের সংকট অথবা 1 বছরের সংকট, রোডম্যাপটা কি হতে পারে, আপনারা আসলে কি চান, সেই প্রেক্ষিতে সরকার কিন্তু দেখুন, আমরা যখন বিদেশে কোথাও যাই তখন ফেরার ডেটটা থাকে, না হলে কিন্তু আমি আনলিমিটেড টাইমের জন্য চলে গেলাম, মার্চে চলে গেলাম, ব্যাপারটা এরকম না। এই সরকার প্রথম 30 দিনের মধ্যেই এই প্ল্যানগুলো করে, এটা যদি ইভেন 24 মাস, 18 মাস, 36 মাস রাজনৈতিক দলকে একটা ড্রাফট দিয়ে প্রধান দলগুলোর সঙ্গে আলোচনা করে একটা ফিডব্যাক পেলে যদি দেওয়া হতো, বিশ্বাস করুন এখন রাস্তা থেকে আর্মি তুলে নেওয়ার সময় হয়ে যেত এবং বিদেশি বিনিয়োগকারীদের অসুবিধা হতো না, এবং এই যে রিক্সা লীগ, অমুক লীগ, ব্যাটারি লীগ, এইসব আসতো না। তবে একটা জিনিস আমি আপনাকে বলি, 3টে বিষয়ে আমি গণহত্যার বিচার, গণতন্ত্রের প্রত্যাবর্তন আর এই যে সংস্কার প্রক্রিয়া, এই 3টার বিরুদ্ধে কেউ কথা বলছে না, সুতরাং সমন্বয়টা ওখানে করতে হবে এবং এই সমন্বয় হচ্ছে আলাপ আলোচনা। কিন্তু সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর ব্যাপারে মন্তব্য হলো যে রাজনৈতিক দলগুলোর সংস্কারের প্রশ্নে, আওয়ামী লীগ সরকারের বিচারের প্রশ্নে তারা সমর্থন দিচ্ছে সরকারকে, কিন্তু মুখে থাকে নির্বাচনের ডেট কখন ঘোষণা করবে। এটা নিয়ে সামনে কোনো জটিলতা সৃষ্টি হতে পারে? আমার মনে হয় না বৈষম্য বিরোধী আন্দোলন অথবা জাতীয় নাগরিক কমিটির নির্বাচন হবে না বলেছে, যদিও রাজনৈতিক দলগুলো আশঙ্কা করছে যেহেতু 111 হয়েছিল, এখন 222, 333 হইতে পারে। সো ওই আশঙ্কা থেকে তারা একটা
রোডম্যাপ চাচ্ছে। রাজনৈতিক দলগুলো তাদের তো অতীতের অভিজ্ঞতার জায়গা থেকে তারা তো তাদের সংখ্যার জায়গাগুলো তো বলবেই। দেখুন, ইমাম সাহেবের কাজ হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়ানো, রাজনৈতিক দলের কাজ হচ্ছে নির্বাচন নির্বাচন নির্বাচন, কারণ ওটার জন্য নির্বাচনের মাধ্যমে সে তার কর্মসূচি বাস্তবায়ন করবে। বৈষম্য বিরোধী আন্দোলন কিন্তু রাজনৈতিক দল অথবা ছিল না। রাজনৈতিক, এখন তারা যদি রাজনৈতিক দল গঠন করে তাদের মতো করে তারা রাজনৈতিক কর্মসূচিগুলো, শুনেন, রোডম্যাপ ছাড়া গণতন্ত্র হয় না, সমন্বয় ছাড়া হয় না, আন্ডারমাইন করা যাবে না। কাউকে যদি আমরা আন্ডারমাইন করি, মনে রাখতে হবে এটা একদিন আমাকে কিক ব্যাক করতে পারে। অসংখ্য ধন্যবাদ শামসুল আলম লিটন ভাই। মোহাম্মদ আলী, তো আসতে চাই দুটি প্রশ্ন। একটি হচ্ছে নতুন রাজনৈতিক দল গঠন হবে কি হবে না সেই প্রশ্ন আছে, এটা আমরা প্রায় প্রতিদিনই কোনো না কোনো গণমাধ্যমে সেটি আলোচনা হচ্ছে। আর জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের যে প্রসঙ্গটি গণমাধ্যমে এসেছে, এটি নিয়েও বড় রাজনৈতিক দলগুলো নানাভাবে বিষয়টিকে ব্যাখ্যা বিশ্লেষণ করছেন, তারা এক ধরনের শঙ্কাই দেখছেন। জি, রাজনৈতিক দল গঠনের প্রসঙ্গে যদি বলি, আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু করে নাগরিক কমিটি পর্যন্ত আমরা সম্মিলিত একটা প্ল্যাটফর্ম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সকল ছাত্র সংগঠনগুলোর সমন্বয়ে একটা প্ল্যাটফর্ম ছিল। আমরা সেই ছাত্র প্রতিনিধির প্ল্যাটফর্ম হিসেবে কাজ করতে চেয়েছি। সেই জায়গা থেকে নাগরিক কমিটি যারা আমাদের সিনিয়র ব্যক্তিবর্গ ছিলেন, যারা আমাদের সহযোগিতা করছেন, তারা একটা নতুন প্ল্যাটফর্মের দিকে ধাবিত হয়েছেন। এই জায়গায় এখনো রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করবো কিনা এই ধরনের কোনো সিদ্ধান্ত হয়। কিন্তু আপনারা তো বিভিন্ন জায়গায় জনসভা করছেন, মানুষের সাথে মতবিনিময় সভা করছেন, এগুলো কি রাজনৈতিক দল গঠনের আগের ধাপগুলো হিসেবেই তো আমাদের দেশে আমরা জানি? জি, আসলে রাজনৈতিক দল গঠনের ধাপের চেয়ে আমরা সরকারকে সহযোগিতার জন্য কাজ করে যাচ্ছি, এবং দেশে যে রাজনৈতিক সংস্কার বা দেশ পুনর্গঠন চলছে সেই জায়গায় আমরা আমাদের জায়গা থেকে কিভাবে সহযোগিতা করতে পারি সেই কাজগুলো আমরা করছি। যে আমরা জনসম্পৃক্ততা যেমন করছি, যে ওই জনগণের মাধ্যম দিয়ে যে সংস্কারগুলো বা যে ধরনের কাজ আমরা করতে চাই, যে বর্তমান নতুন বাংলাদেশে পূর্বের ন্যায় যেন কোনো কাজ না হয়, আমরা সেই ধরনের সচেতনতা তৈরি করতেছি। আমরা আসলে জনগণ কি বলে, কি আপনাদের কিভাবে স্বাগত ওয়েলকাম করে, কিভাবে জনগণের জরিপটা যদি বলি, সত্য কথা বলতে অনেক জায়গায় আমরা একটা পর্যবেক্ষণ দেখেছি, সেখানে তারা চান যে গত 15 বছর যে ফ্যাসিবাদী আমল কায়েম হয়েছে তিনি যেন কখনোই সরকারে না আসেন, এবং বর্তমানে যারা আসতে পারে যে বৃহৎ রাজনৈতিক দলগুলোর তৎপরতা আমরা দেখতে পাচ্ছি, তারা যদি আসেন তারপরেও যেন তাদের ক্ষমতার একটা বিকেন্দ্রীকরণ থাকে। সেক্ষেত্রে জনগণকে আপনাদেরকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম বা জাতীয় নাগরিক কমিটির প্ল্যাটফর্ম থেকে দেখতে চায় নাকি এর বাইরে কোনো রাজনৈতিক দলের অংশ হিসাবে বা নেতৃত্বের জায়গা দেখতে চায়? জনগণ একটা নতুন প্ল্যাটফর্ম চান, একটা নতুন প্ল্যাটফর্ম। তার মানে তো নতুন দল হতে যাচ্ছে, তাই তো? দল হতে যাচ্ছে কিনা সেটা এখনো স্পষ্ট না। আমরা চাই যে একটা ইয়াংদের পার্টিসিপেশন থাকুক রাষ্ট্র পুনর্গঠনে এবং পরবর্তী নির্বাচনে। এটা হতে পারে 2018 থেকে 2024 পর্যন্ত ইয়াং লিডারদের একটা পার্টিসিপেশন। রাইট। তো সেই জায়গা থেকে তো যদি আরেকটু বোঝার চেষ্টা করি আপনার কাছ থেকে, যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে প্ল্যাটফর্ম কিংবা জাতীয় নাগরিক কমিটির বাইরে থেকে আরেকটা যদি কোনো সংগঠন বা এরকম প্ল্যাটফর্ম যদি তৈরি হয়, তাহলে তো নিশ্চয়ই এই ধরনের কোনো প্রেশার গ্রুপ হিসাবে কাজ করবে না, সেটা তো নিশ্চয়ই রাজনৈতিক দলের দিকেই যাচ্ছে। জি, অসংখ্য ধন্যবাদ। শহীদুল ইসলাম বাউল ভাই, শোনেন, যৌবন রাশি টুটিতে লুটিতে চায়, বসনে বাঁধিয়া রাখিছ তাই। জি, তবু শতবার শতদা হইয়া ফুটে, চলিতে ফিরিতে ঝলকি চলকি উঠে। তো আমরা দেখছি তো, মানে আলটিমেটলি গোলটা কি? রাজনৈতিক দল বা প্রতিদ্বন্দ্বিতা করা। ওই যে নরমাংসের স্বাদ পাইলে মানুষের সম্বন্ধে বাঘের যে দশা হয়, আমাদের দেশে ক্ষমতার স্বাদ পাইছে যে একবার, তার একই দশা। সে বিএনপির কথাও বলতে পারেন, আওয়ামী লীগের কথা বলতে পারেন, বা 111-এর কথাও বলতে পারেন, বা এদের কথাও বলতে পারেন। সেই জন্যই আশঙ্কার জায়গাটা আছে, বুঝছেন? সেই জন্যই শঙ্কার। সবকিছু অস্পষ্ট, সবকিছু ধোঁয়াশা ভালো না। আপনি অবশ্যই ওয়েলকাম, বাংলাদেশের রাজনৈতিক দলের শূন্যতা আছে, আওয়ামী লীগের অ্যাবসেন্স। আমরা মনে করছি আমাদের তরুণদের মধ্যে থেকে কোনো রাজনৈতিক নেতৃত্ব যদি উঠে আসে, হ্যাঁ, সেটাতে মানুষ গ্রহণ করে, ওয়েলকাম, ওয়েল অ্যান্ড গুড, সেটা তো ভালো। কিন্তু এই যে অস্পষ্টতা বা এই যে ধোঁয়াশা, আসি নাই, করব না, আমরা সংস্কার চাই, কিন্তু আমরা যে রাজনীতি চাই, নিজেরাই রাজনৈতিক নেতৃত্ব হতে চাই, এই কথাটা পরিষ্কার করে দিলে জিনিসটা আরো চমৎকার হয় মানুষের মধ্যে, এবং যারা তাদের সরকারের মধ্যে আছে। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আপনারা তো পুরানো রাজনৈতিক দল, আপনারা কর্মকাণ্ড দেখে কি বুঝতে পারছেন না? বুঝতে তো পারছি, কিন্তু তারা বলছে না। সেই জায়গায় তো প্রশ্ন। এবং কেউ কেউ বলছে আমাদেরকে, আপনাদের মতো কেউ কেউ বলছে যে তারা সরকার নিজেদের কি মন্ত্রণালয় পুনর্বিন্যাস হবে, প্রশাসনের পুনর্বিন্যাস হবে, তারপরে নিজেরা রাজনৈতিক দল গঠন করবে, করে টোরে নিজেরাই কিংস পার্টি হবে। এই বক্তব্য আমরা বিশ্বাস করতে চাই না। হ্যাঁ,
আমরা চাই যে তারা কিং মেকার হিসেবে থাক, তারা আমাদের সূর্য সন্তান। হ্যাঁ, তাদেরকে আমরা সেই রেসপেক্টের জায়গাটা রাখতে চাই। স্থানীয় সরকার যে নির্বাচন হবে এটা আপনারা কিভাবে দেখবেন, বিএনপি কিভাবে দেখবে? জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে, ছাত্র সংসদ নির্বাচন হতে পারে, কিন্তু এর জন্য জাতীয় সংসদ নির্বাচন এইটাকে আপনি প্রলম্বিত করবেন, এটা কাম্য হতে পারে না, কোনোভাবেই কাম্য হতে পারে না। কারণ এই এক্সপেকটেশন আপনি মানুষের কাছে যান। এখন আপনি বলতে পারেন যে মানুষ আপনি কেমনে বুঝলেন? মানুষ শোনেন, মানুষ দীর্ঘকাল গণতন্ত্র বলে, গণতন্ত্রের প্রথম সোপান হলো একটা জাতীয় নির্বাচন, একটা পরিবর্তিত বাস্তবতা। সেই বাস্তবতাকে পিছনে ফেলে আপনি নানান ধরনের এক্সপেরিমেন্ট করবেন, আপনি করতে পারেন, সেটা নিয়েও কোনো প্রশ্ন নাই। কিন্তু সে তার কারণে যেন মানুষের মূল যে আকাঙ্ক্ষা, স্থানীয় সরকার নির্বাচনে ক্ষমতার পরিবর্তন হয় না এবং অবকাঠামোর কোনো পরিবর্তন হয় না, শাসনের কোনো পরিবর্তন খুব একটা হয় না জাতীয় পর্যায়ে, সেটার মূল ওইটা। সেটাকে উপেক্ষা করে আপনি ডান দিয়ে যাবেন, বামে যাবেন, এদিকে যাবেন, ওদিকে যাবেন, হাইকোর্ট দেখাবেন, সুপ্রিম কোর্ট দেখাবেন, আর নিজেরা নিজের মতো করে যেদিক দিয়েই যাক নির্বাচন কমিশনের ওই মুখিত হতে হবে। হ্যাঁ, কেন নয়? আমরা তো স্বাগত জানিয়েছি। এটা তো বিএনপি নির্বাচন কমিশন না, তাদের নির্বাচন কমিশন। এই বৈষম্যবিধি ছাত্র আন্দোলন তাদের প্রতিনিধি সরকারে আছে এবং সরকারও বলছে যে আমরা ছাত্রদের সরকার। না, যখন প্রজ্ঞাপন নেয় এবং শপথ নেয় তখন তো দেশের বা জনগণের হয়ে যায়। সেটাই বলছি, কিন্তু আজকে যে তারা এটাকে রিগ্রেট করলো, এটা দুর্ভাগ্যজনক। জি, শহীদুল ইসলাম বাবুল, অসংখ্য ধন্যবাদ। শামসুল আলম, লিটন ভাই আসতে চাই দুটি প্রশ্ন। আমাদের দেশে একটি মানে যৌক্তিক এবং গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত করার প্রশ্নে কালো টাকার যে ব্যবহার আমরা অতীতে দেখেছি এবং পেশি শক্তির ব্যবহার, এই দুই প্রসঙ্গে যে কমিশন শপথ নিল তারা কিভাবে সতর্ক থাকতে পারে? কালো টাকা এবং পেশি শক্তির ব্যবহার হবে না যদি নির্বাচন ব্যবস্থাটির একটু পরিবর্তন করেন। আমরা ডিজিটালাইজেশনের যতটুকুই এসেছি দুর্নীতি এবং অনিয়মের মধ্য দিয়ে, এটা এই পর্যায়ে এমনি আসতো, যে কোনো সরকারই থাকুক না কেন। আফ্রিকার অনেক দেশের চেয়েও আমরা এখনও পিছিয়ে আছি। তারপরেও আমাদের যে ডিজিটাল যে নেটওয়ার্কিং এবং যে অবকাঠামো তৈরি হচ্ছে ইউনিয়ন পর্যায় পর্যন্ত, সেখানে ভিন্ন মাত্রায় ভিন্নভাবে যদি কেন্দ্রভিত্তিক ভোট বাদ দিয়ে দেওয়া হয়, একটু কাজ করা হয় এবং একটু তথ্য নেওয়া হয়, তাহলে প্রতিটি মানুষ ভোট দেবে, কিন্তু কোনো গুন্ডা হুন্ডার কোনো উৎপাত থাকবে না। সুতরাং আমি বিশ্বাস এই নির্বাচন কমিশন সেগুলো খুঁজে বের করবে, মানুষকে এঙ্গেজ করবে, নতুন বাংলাদেশে নতুন উপায়গুলো অন্বেষণ করবে, কি উপায়ে এই সমস্যা সমাধান করা যায়। পোস্টার থেকে শুরু করে অতিরিক্ত অর্থের ব্যবহার, কালো টাকার ব্যবহার এবং প্রতিটি টাকার ব্যবহারের রিপোর্ট দিতে হবে এবং এর এগেনস্টে যারা লুকাবে তাদের বিরুদ্ধে ক্রিমিনাল কেস হবে। নতুন দিনের বাংলাদেশের যাত্রা শুরু হবে। আর যে নয়েজটি, এটি স্বাভাবিক, দ্যাট ইজ গণতন্ত্র, এবং এই নয়েজটিকে আমাদের সবাইকে উৎসাহিত করা উচিত। বাট সবার উদ্দেশ্য যেহেতু রোড টু ডেমোক্রেসি, সো ডক্টর তৌহিদ রোড টু ডেমোক্রেসির জন্য রোড ম্যাপটা। তবে আপনার সাথে আলোচনা এখানে শেষ না, আরও এক লাইন শুনতে চাই, শেষ লাইন শুনতে চাই। শেষ লাইন হিসাবে কি যুক্ত করবেন? একই সাথে শুনে যাই আপনার কাছ থেকে। ইকুয়ালিটি অ্যান্ড জাস্টিস, নো জাস্টিস, নো পিস, নো ডেভেলপমেন্ট। অসংখ্য ধন্যবাদ। তোহা, মোহাম্মদ আলী তোহা, শেষ লাইন কি বলবেন? জনগণের আরেকটু সময় দেওয়া প্রয়োজন এই সরকারকে, এবং সরকারের সবকিছু ভালোভাবে পর্যবেক্ষণ করা প্রয়োজন। সরকারের যেমন সংস্কার প্রয়োজন, আমাদের নিজেদের মানসিকতার পরিবর্তন প্রয়োজন। কোনো ক্ষেত্রে সরকার কি ভুল পথে হাঁটছে? জি, কিছু ক্ষেত্রে মনে হচ্ছে যে তারা ভুল পথে আগাচ্ছে। পরামর্শদাতা কারা, আপনাদের কি মনে হয়? পরামর্শদাতা সরকার তো বারবার বলেছেন যে বড় বড় রাজনৈতিক দলের প্রভাব বিস্তার করতেছে, কিন্তু রাজনৈতিক দল তো বলছে তাদের কথা শুনছে, কিন্তু তারা তো বলতেছেন যে রাজনৈতিক দলগুলোর সিদ্ধান্ত মেকিং এ প্রভাব ফেলতেছে। অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ আলী তোহা। শহীদুল ইসলাম বাবুল ভাই। না, আমার বক্তব্য শোনেন, বয়স একটা বাস্তবতা, রাজনৈতিক দল আর একটা বাস্তবতা, প্রবীণের অভিজ্ঞতা, নবীনের হোঁচট না খেলে শিখবে কিভাবে? গুরুত্বপূর্ণ কথা। সেই জন্য হোঁচট খাওয়ার ব্যাপার আছে। রাজনৈতিক দল, তারুণ্য, ছাত্র প্রতিনিধি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং সরকার, আমি মনে করি না এমন কোনো গ্যাপ হয়ে গেছে। আমাদের রাষ্ট্র আগে, দেশ আগে। এই একটা সংকটময় সময় আমরা পার করছি, একটা সন্ধিক্ষণ। এই সন্ধিক্ষণে এমন কোনো ভুল বোঝাবুঝি করা উচিত না যাতে আমাদের আগামী দিন আমাদের এই অর্জন ভুলুণ্ঠিত হয়, বিনষ্ট হয়, সেটা সমূহ সম্ভাবনা আছে। অসংখ্য ধন্যবাদ শহীদুল ইসলাম বাবুল, মোহাম্মদ আলী তোহা এবং শামসুল আলম লিটন, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ আজকের আলোচনা আমাদের সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আজকের মতো রোড টু ডেমোক্রেসি অনুষ্ঠানটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।